বুঝিয়ে ফেলছে। তুমি একটু বুঝিয়ে বললেই। অনেক বুঝিস হয়নি, কিন্তু কোনো কাহিনী ওই রাস্কেলটা লাখ লাখ টাকা নিয়ে গিয়ে ওই জুয়া রেসে উড়ে আসছে। কোম্পানির তহবিল থেকে লাখ লাখ টাকা নিয়ে গিয়ে রাস্কেলটা জুয়া রেসে উড়ে এসে জন্য আমি ওকে শাস্তি দিয়েছি। কি বলছো তুমি? কাল থেকে গেটম্যান ওকে আর ফ্যাক্টরির মধ্যে ঢুকতেই দেবে না। ঠাকুরপো নিজেদের জিনিস চুরি করছে। নিজেদের জিনিস কি লরি লরি মাল পাচার করতে ধরা পড়েছে। তার শাস্তিও মেনেছে। সে আর কোম্পানির ভিতরে পা রাখতেই পাবে না। বিষয়নি এমন অপরূপ সাজে সজ্জিত হওয়ার কারণটা কি? এই যে বুঝছো, তোমার বুঝি কোনো কিছু খেয়াল নেই? আজ আমাদের বিবাহ বার্ষিকী। আমার একদম খেয়াল ছিল না। আর আগে জানলে কলকাতা থেকে বড় বড়কে আনিয়ে আজ একটা সুন্দর পার্টির আয়োজন করতে পারতাম। না গো না, আমাদের ছেলে পড়াশোনার ক্ষতি করে আমি আমাদের বিবাহ বার্ষিকী পার্টি বানাতে চাই না। আর তাছাড়া আজকের এই আনন্দের দিনটা শুধু তোমার আর আমার, একান্ত আমাদের দুজনের। আমার ভীষণ ভুল হয়েছে নেই। আজকের দিনে একটা সুন্দর উপহার দেওয়ার ছিল। আমার ভীষণ ভুল হয়েছে নেই। তোমার ভুল হলেও আমার কিন্তু ভুল হয়নি দাদা। তোমাদের এই বিবাহবার্ষিকীর এই শুভ দিনে তোমাদের জন্য আমি নিয়ে এসেছি আমার এই বিশেষ মূল্যবান উপহার। রাজকেলটার কাণ্ড দেখেছো? তোকে আবার এসব বাড়াবাড়ি করতে কে বলেছে? এই আমি বলেছিলাম না যে ঠাকুরপো ঠিক বদলে যাবে। আমিও তো তাই চাইছি নেই। এখন দেখো রাজকেলটা আমার জন্য কি কি নিয়ে এসছে। দেখি দেখি দেখো দেখো। তোমাকে যেদিন ওই শ্মশান যাত্রায় নিয়ে যাওয়া হবে সেদিন ওই সাজেই তোমার সঙ্গী হতে হবে দাদা। আমার এই হরি নামে যাবে যেদিন সাথে গো, আমি হেলে তুলে যাবো শ্মশানে ঘাটে। আরে না হবে আমার তো আজকের সেরা উপহার। তোমার স্বামী আমাকে আসামি সাজিয়ে কোম্পানি থেকে আউট করে দিয়ে কোম্পানিটাকে নিজেই হাতাতে চেয়েছিল, কিন্তু আমাকে আউট করার আগে তোমার স্বামীকে আমি দুনিয়া থেকে আউট করে দেব। আরো আগে তোমার চোখের সামনে তোমার ওই সুন্দর বউটাকে আমি কি করবো জানো? আপন কেউ নেই। পাশের ঘরে বাচ্চারা যে কেঁদে উঠেছে। ওসমান ওসমান বাচ্চার
পরিবারটা পুরোপুরি শেষ। এবার থেকে দাদা সমস্ত কোম্পানি শেয়ার আমার, শুধু আমার। দাদার সমস্ত ব্যাংক ব্যালেন্স, স্থাবর সমস্ত সম্পত্তি শুধু আমার, শুধু আমার। ভাইয়ের চেয়ে আপন কেউ নেই, হৃদয় থেকে বেঁচে আছে দাদা বড় ছেলে কলকাতা হোটেলে ব্যাগ দমে বেঁচেছে। এই মুহূর্তে ওই বাচ্চারা খতম করতে গিয়ে না আপাতত তারপর সব ঠিক আছে। দিদি তো বলছি বেঁচে বেঁচে এই যে মনে হচ্ছে বাবা এলো নাকি। শরীর থেকে হয়েছে কেন? কি হয়েছে বড়বাবু? আর আমি মোড়ার উপরে খাড়া ঘাটবো না, তুইও বেঁচে থাকবি, আপনার প্রথম সন্তানও বেঁচে থাকবে, কিন্তু সে হতে হবে মৃত্যুর দিকেও যন্ত্রণা। এই, এই রাস্কেল, যদি প্রাণে বাঁচতে চাস তাহলে আর এই বাড়িতে আর যা কিছু করেছে তার কোনো কিছু তুই জানবিও না আর শুনবিও না, মনে থাকবে। আমি তোর কিছু জানি না, কিছুই শুনিনি, কিছু জানি না। কাল থেকে সবাই জানবে তোর ওই দিল্লিরা তোর পুরুষের সঙ্গে পালিয়ে গেছে। আর তুই বড় বাবুটা বাক শক্তি হারিয়ে বোকা হয়ে গেছে, বোকা। এই বাচ্চাটাকে খতম করতে হবে। আর যে এমন করে কাজের নেই এই 5 মাস শিশু করলে আমি কেমন করে বাঁচাবো? মায়ের দুধ ছাড়া এই মেয়েদের আমি কি করে পেট ভরাবো? বলে দাও ঠাকুর, তুই আমাকে বলে দাও। কি এই নদীর ছড়াই কেন ঘুরেছে বলছে? হয়তো ভাসতে ভাসতে এসে নদীর চূড়ায়
কে আপনি? কোথায় কোথায় আমরা কোথায়? হারিয়ে গেছে বাবু, হারিয়ে গেছে। হারিয়ে গেছে? আমার সব কিছু হারিয়ে গেছে। এ বাবা, ভাগ্যের বিড়ম্বনায় আজ আমার সব কিছু শেষ হয়ে গেছে। আমার স্বামীকে একদল গুন্ডা, একদল শয়তান পিটিয়ে পিটিয়ে মেরে ফেলেছে। আজ আমার বড় ছেলেটাকে ওরা মেরে ফেলেছে। আর আমার 7 মাসের শিশু সন্তানকে ওরা নদীর জলে ছুঁড়ে ফেলে দিয়েছে। দেখি আমি আমার বাচ্চাটাকে বাঁচাতে পারিনি বাবু। হয়তো আমি কিছু মরতে চেয়েছিলাম, কিন্তু আমার ভাগ্য আমাকে মরতে দিল না, দিল না। আরে শোন, যে মরতে চেয়েছিল তাকে তুমি এত সহজেই বাঁচিয়ে দিলে, আর যে বাঁচতে চেয়েছিল তাকে তুমি ওকালে কেড়ে নিলে ঠাকুর, ওকালেই কেড়ে নিলে। আপনি কার কথা বলছেন? আবার আমার স্ত্রীর কথা। কিছুক্ষণ আগে তার সংস্কার করে এই নদীতে স্নান করে আমি বাড়ি ফিরছিলাম। সেই বাড়িতে আমার 2 শিশু সন্তান হয়তো কাঁদতে কাঁদতে ঘুমিয়ে পড়েছে। তখন থেকে আমি আমার এই শিশুকন্যার কান্না থামাতে পারিনি। আমার আমার মনে হয় আমার মেয়েদের আর বাঁচাতে বলতে পারবো না। না, ছি, বাড়াই 60 অমন কথা কি কেউ বলতে আছে? নেন, দেখি দেখি বাচ্চাটাকে আপনি আমার এই এই মেয়েটা একদম কাঁদবে না, একদম কাঁদবে না। চুপ করো, চুপ করো বলছি। এই কি আবার কাঁদে? মা নেই তো কি হয়েছে? আমি তো আছি, আমি শুনুন, ভাগ্য আপনার সবই পেয়ে নিল, ঈশ্বর তোমার আপনার নতুন করে প্রাণ ফিরে দিয়েছেন। তোমার আসল না, এই বাকি জীবনটা আপনি আমার এই সন্তানের মা হয়ে কাটিয়ে দেবেন। না, এ আপনি কি বলছেন? পতিব্রতা স্ত্রী আমি, স্বামীর অবর্তমানে অন্য পুরুষের সাথে সংসার করাকে আমার মহাপাপ। কোনো অসৎ উদ্দেশ্যে আমি আপনাকে এই কথা বলিনি। আপনার যেমন বাঁচার জন্য একটা অবলম্বন দরকার, তেমনি আমার এই সন্তানদের বাঁচার জন্য একটা মায়ের দরকার। আসুন না, এই নিজেদের প্রয়োজনে আমরা একে অপরের সাহায্য করি। আমি মনে করুন এই শিশু সন্তানে আপনার সে হারিয়ে যাওয়া শিশু সন্তান কিন্তু আপনার আপনার আপদে বুঝি। তাই আমি আপনার কথা দিচ্ছি, এই সমাজ সংসারের চোখে আমরা স্বামী স্ত্রী পরিচয় থাকলেও এই সমাজের কাছে আমরা চির অচেনায় থাকবো, চির অচেনায়। আমি কথা দিন, আপনি আমার কথা রাখবেন। হ্যাঁ, রাখবো, রাখবো। আজ থেকে আপনার সন্তানদের মা হয়ে আপনার চরণে আমি আশ্রয় নিলাম। এইভাবে আঁচল টেনে ঘোমটা সরিয়ে দিলে লোকে দেখে কি বলবে? বলবে তুমি একটা ঘন্টা খোলা গায়ে বধূ। দেখ, বধূ আবার ঘোমটা খোলা হবে। আরে বধূ, ঘন্টা দিনে বধূ সাজা গানা দিলাম। বধূর আসল মানে তো মিশে আছে চোখের ভাষা, মনে মধুরতায়। হয়তো তোমার মাথায় ঘোমটা না থাকলেও তোমার মিষ্টি মুখের হাসির মধুরতায় আর বুকের সরল স্নিগ্ধতায় প্রমাণ করছে তুমি এই পল্লী বাংলার এক আদর্শ তুলো। আর সেই জন্য কি বলি, যদি চাই ফিরে যেতে সাগর পাড়ি বিরহ মেনে নিতে
এখানে? আরে তোর বডিকে শেখালে রে দিদি, বলে বউকে সাইডে ফেলে শালিকে নিয়ে একবার জমিয়ে প্রেম করবি তা নয়, এই পুরোনো এই শালা করছি শালিকে সাইডে রেখে পুরোনো বউকে যেন করে মুছাচ্ছে। মনে হয় ততই কিন্তু মিষ্টি লাগে। বউয়ের প্রেম যতই মিষ্টি হোক না কেন, শালির প্রেমের মতো নেশা ধরাতে পারে না। তোমার দিদি তো নির্ঘাত হাঁটবে বলবে। হার্টফেল করার মতো দুর্বল হাট আমার দিদির নয়, নাহলে আপনার সঙ্গে পুরীতে বেড়াতে এসে আমার মতো দুষ্টু বোনটাকে কি সঙ্গে আনতো? আমার দিদির দায়িত্বের অর্ধেক বোঝা কাঁধে নেওয়ার সঙ্গে সঙ্গে এই শালির দায়িত্বের অর্ধেক বোঝা কিন্তু আপনার ঘরে চেপে বসেছে জামাই বাবু। মিষ্টি दीदी तेरा पति दीवाना, हे दीदी तेरा पति दीवाना, हाय राम जरा संभल के रखना, हाय राम जरा संभल के रखना, हे दीदी तेरा पति दीवाना, हे दीदी तेरा पति दीवाना, हाय राम जरा संभल के रखना, हाय राम जरा संभल के रखना। এই জানো না, আমার মনে হয় তোমার বোন তার প্রেমে পড়েছে। কি বলেন? হাহ, প্রেম? আরে বাবা, প্রেম করতে আমার বাড়ি পড়ে গেছে। আরে যার মুখে রস কষ বলে কিছু নেই, যার মনটা শক্ত ইটকাট পাথরের মতো, তাকে আবার কে প্রেম করবে জামাই বাবু? তোমার কথা যে মুখে রস কস নেই সে কথাটা সম্পূর্ণ ভুল। তোমার তো মনটা একটা পাথরের মতো শক্ত কাঁচের মতো স্বচ্ছ। স্বর্গের সূক্ষ্ম আঘাতে সেই ছোট্ট কাঁচ ভেঙে চৌচির হয়ে যাবে। সে যখন যাবে তখন দেখা যাবে। বাবা, আমি শুধু বক 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 করে করে এই পুরীতে আসার আনন্দটাকে একেবারে মাটি করে দিতে বসেছে। আরে বাবা, চলুন তো চলুন, ওই ঢেউয়ের মাঝে ঝাঁপিয়ে পড়ে দুজনে একটু দুষ্টু। না না না, এত বড় বড় ঢেউয়ের মাঝে কি কোনো লাভ নেই, আমার ভীষণ ভয় করছে। ভয় করছে না? পুরী সমুদ্রে স্নান না করলে পুরীতে বেড়াতে আসাটা সার্থক হয় না। না না, ঠিক আছে, আমি তো হাত ধরে নিয়ে যাবো। আরে যাও যাও যাও, দেখবে এই বড় শালিকে নিয়ে জলগুলি করতে করতে কোনোদিন না তো নিজে কেলিয়ে ভয় করছে। এক লোক দু লোকের মাঝে তো আর চলা যায় না। হ্যাঁ। আগে পারমানেন্টটাকে সামলাই, তারপর না হয় আরে বাবা, এমন মানুষের সঙ্গে জলকলি করা কত ভাগ্যের ব্যাপার বলতো। এমন মানুষের সঙ্গে জলকলি করা কত ভাগ্যের ব্যাপার। উফ, তোর বরকে যদি আমি নিজের করে পেতাম তাহলে দেখ কিছু আমি কি ভাবছি। আরে বাবা, আমার দিদিও কি কম নাকি? হ্যাঁ, আমার দিদিকে বউ করে পাওয়াটা জামাই বাবুর অনেক ভাগ্যের ব্যাপার। তোমার মতো স্বপ্নে সুন্দরকে পাওয়া কিন্তু ভীষণ ভীষণ ভাগ্যের ভাগ্যের। আরে নির্জন স্যার কোথায়? একা একা না বসে চলো না দুজনে মিলে ওই সাগর তরঙ্গে ঝাঁপিয়ে পড়ি। কি বললে? তরঙ্গের উপর তোমার চোখের দিকে উঠবে উত্তাল যৌবন তরঙ্গ। আমি যৌবন তরঙ্গের মাঝে তোমার ওই যৌবন সাগর মন্থন করে আমি তুলে নিয়ে আসবো ও মুঠো মুঠো সুধা। কি বলে? তুমি শালা আস্তে একটি গাধা। এই, সুন্দরী মাল দেখে জিভে একেবারে জল ঝরছে, তাই না? তাই সোজা কথা বললেই তো হয়, চাঁদে প্রেম করবে না ফুর্তি করবে? ভর্তি মানে দেখা আমি কিছুই বোঝে না। আরে বাবা, তোমার যেমন আমাকে নিয়ে ফুর্তি করতে ইচ্ছা হয়, তেমন আমার তো মনে হয় নাকি তোমাকে নিয়ে একটু ফুর্তি করি। মায়েরি হ্যাঁ, আরে বাবা, তোমার সঙ্গে আমার শরীরটাকে মিশিয়ে নিয়ে আরে অনেক ভালোবাসে বেশি যায়। চলো না চলো না, আমাকে অন্য কোথাও নিয়ে চলো না। আর তো সত্যি তোমার আমি পাবো, আমি স্বপ্নও ভাবিনি। আজ না আজ তোমার আমি বিলকুল আমি তোমায় কম খুশি করবো? আরে বাবা,
তোমার শরীরের সঙ্গে আমার শরীর থেকে ভেবে মিশিয়ে দিয়ে তোমাকে দেব অপরন্ত ভালোবাসা। মাননীয় দর্শকবৃন্দ, অবক্ষয়ী সমাজের একটা বাস্তব চিত্র একটু একটু করে পরিবর্তন হতে চলেছে। এটাই হলো তার গ্রন্থ বন। আজকাল মেয়েরা কান্নার পরিবর্তে প্রতিবাদের হাতিয়ার তুলে নিয়েছে। এবার হয়তো প্রকাশ্য দিবালোকে নারীর খুন, ধর্ষণ আর শ্লীলতাহানির পরিবর্তে শুনতে পাবেন নারী কর্তৃক পুরুষদের গণপিটুনি। বেশি লেখা দিলে আপনাকেও কিন্তু আমি উপস্থিত ভদ্র মহোদয় বলুন, এর পরেও আপনারা বলবেন নারী অবলা জাতি? ওরা শুধু কানতে জানে, ভুল, সবই ভুল। কানার চেয়ে ওরা অনেক বেশি কান্দাতে জানে। কি বলেন? হ্যাঁ, ঠিক বলেছেন দাদা। ও খালি মেয়ে নয়, যেমন কান লাগেনি, কান লাগিয়ে গেছে, কান না হয়ে ওরা সেজে থাকলে এই পরিণত হয় ব্রাদার। আপনি আমার ছবি তুললেন কেন? আমি সাংবাদিক, আমি খবর আর ছবি সংগ্রহ করে আমার পেশা। দূর থেকে আপনাদের সমস্ত ঘটনার ছবি আমি আমার ক্যামেরায় তুলে নিয়েছি। ওই ছবি দিয়ে আপনি কি করবেন? সংবাদপত্র প্রকাশ করে সবাইকে আমি জানিয়ে দেবো আপনার মতো একজন ডাক্তার মহিলা কুকীর্তির কাহিনী কি? প্রকাশ্য দিবালোকে একজন বদরাগী মহিলা কর্তৃক এক নিরপরাধ শ্লীলতাহানির কাহিনী। কি বললেন? খবরদার খবর চাপবেন না। ক্যামেরাম্যান দিন বলছি, নাহলে আপনাকে আমি আপনার বুদ্ধি তো ভীষণ কখন, কিন্তু চোখের দিকটা একটু দুর্বল কেন? দেখে চিনতে পারছে না কে শত্রু আর কে বন্ধু? না মানে আমি কিন্তু আপনাকে শত্রু ভেবে মারতে যাইনি। আসলে আমি তো শুধু আপনাকে একটু ভয় দেখাতে চেয়েছিলাম। বিশ্বাস করুন আমার কোনো দোষ নেই। ওই শয়তান অসভ্য ছেলেটার পথ মতলব নিয়ে আমাকে জানি কিন্তু আপনার উপস্থিত বুদ্ধি কোনো তুলনায় হয় না। সব মেয়েরা যদি আপনার মতো সাহস আর বুদ্ধিমতী হতো তাহলে বোধ হয় এদেশের মেয়েদের এভাবে পদে পদে লাঞ্ছিতা আর নির্যাতিতা হতে হতো না। থাক বসে থাক, আপনাকে দার্শনিক হতে হবে না। আপনার কাছে আমার একটা অনুরোধ, ওই খবর কিন্তু আপনি ছাপবেন না। সে কি ম্যাডাম, এমন ইম্পর্টেন্ট নিউজ কখন মিস করা যায়? আজ তো আমার পেপারের ফার্স্ট হেডলাইন। প্লিজ আপনার খবর ছাপবেন না, প্লিজ। সরি, আমি ভেরি সরি রিপোর্টার। রিপোর্টার নয়, আপনি আমায় সৈকত বলে ডাকবেন। সৈকত? যদি আপত্তি না থাকে তাহলে আপনার নামটা বৃষ্টি। ভীষণ মিষ্টি। I'm